ঈদে ঘরমুখো মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ফাঁকা বাস কাউন্টারগুলো। নদীতে নির্দিষ্ট স্থানে পথ নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান, ঘটছে দুর্ঘটনা। ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা, লঞ্চ মালিকরা দুষছেন BIWTA কে। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইন নিবন্ধনে সাড়া নেই। এ মাসেই তালিকাভুক্তির হুঁশিয়ারি NBR এর। FBCCI বলছে উদ্যোগ যথেষ্ট নয়। এবং ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা, ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় ধসে শিশুসহ 18 জন মারা গেছে। গতরাত থেকে সকাল পর্যন্ত বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গত দুদিনের ভারী বর্ষণে সদর উপজেলার বালাঘাটা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া লেমুঝিরিপাড়া, আমাপাড়া, আগাপাড়া এলাকায় পাহাড় ধসে আরও 5 জনের মৃত্যু হয়। অন্তত 10 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত দুদিনে বান্দরবানের আলীকদম, লামা ও রোমা সহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এদিকে সোমবার থেকে টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধসে অন্তত 8 জন মারা গেছে। ঈদে ঘরমুখো মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো চলছে রেলে আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন যাত্রীরা। সকাল 8টায় শুরু হয় আগাম টিকিট বিক্রি। সোনার হরিণ একটি টিকিটের জন্য বৃষ্টি উপেক্ষা করে গতকাল সন্ধ্যার পর থেকেই অনেকে ভিড় করেন কমলাপুর রেল স্টেশনে। সেহরির পর থেকেই বাড়তে থাকে লোক সমাগম। পুরুষ যাত্রীদের পাশাপাশি অনেকে নারী যাত্রীকেও টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে এবছর শীতাতপ নিয়ন্ত্রিত বগির টিকিট অপেক্ষাকৃত কম দেয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। গতকাল শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি, দেওয়া হবে 16 জুন পর্যন্ত। এদিকে 19 জুন থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এদিকে সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা রাখছিলাম যে এসির টিকিটটা একটু পাবো, এই জন্য আরো কষ্ট করে তাড়াতাড়ি এসেছিলাম, তো আশা অনুযায়ী কাজ হয় নাই। যাই হোক, এসি নর্মাল টিকিট পাওয়া গেছে, 7 চেয়ার করতে, কিন্তু এসি টিকিটটা পাই নাই। না, কোনো সমস্যা নাই, এরা সিরিয়াল মেনটেন করতেছে প্রপারলি। সেই সাথে আপনার এই পুলিশ আছে, ওরাও সুন্দর মেনটেন করতেছে। অনেক খুশি হয়েছি, টিকিটটা পেয়েছি, ট্রেনের টিকিট। বাসের জার্নি অনেক কষ্টকর, আমি ট্রেনের জার্নিটা আরামদায়কভাবে যেতে পারবো। সকল কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এখানে বিদ্যমান আছে। আমাদের লক্ষ্য ঈদ উপলক্ষে যাতে যাত্রীরা নিরাপদে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। রাজশাহী স্পেশাল আর একটি হলো পার্বতীপুর স্পেশাল, এই দুটি ট্রেন 22 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলি চলবে, 22, 23, 24, 25। রেলের আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, মামুন, আসলে যে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদের ফিতরকে সামনে রেখে যে রেলের টিকিট বিক্রি, এবং এরই মধ্যে কিন্তু প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এবং এই প্রথমে আমরা শুরুর দিকে যখন দেখছি যারা লাইনে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যারা আসলে গতকাল সন্ধ্যার আগে থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু মোটামুটি শুরুর দিকে যারা ছিলেন তারা কিন্তু নিজেদের সেই পছন্দের টিকিট কিন্তু পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন এরা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে ভোর রাতের পরে বা সকালের দিকে এসেছেন, যেহেতু 3 ঘন্টা হয়ে গেছে এবং এর মধ্যে অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু আসলে যে ওভাবে নিজেদের যে পছন্দের
সেটি পাচ্ছেন না। যদিও পর্যাপ্ত টিকিট রয়েছে, কিন্তু সেই টিকিটটি আসলে যে টিকিট প্রত্যাশী যাত্রী রয়েছে তারা হয়তো বা পছন্দ হচ্ছে না, কিন্তু তারা কিন্তু আসলে টিকিট নিয়ে ফিরতে পারছেন। তবে বেশ কিছু অভিযোগ রয়েছে, যেমন অভিযোগগুলোর মধ্যে এই যে পছন্দের টিকিট না পাওয়ার পাশাপাশি আরো যেমন এসি টিকিট নিয়ে আমরা সকাল থেকে দেখেছি কিছু অভিযোগ ছিল। কোনো আমরা লাইনে দেখেছি যে 2-1 জন এসি টিকিট নেওয়ার পরপরই কিন্তু আসলে সেই টিকিট শেষ হয়ে গেছে। তবে আরেকটি বিষয় লক্ষণীয় এবারে যে এই টিকিটের ক্ষেত্রে যে লাইনের বিষয়ে যে কড়াকড়ি করা হয়েছে, যে রেলওয়ের পক্ষ থেকে যে লাইনে দাঁড়া করানো হয়েছে, এই লাইন ভাঙার কেউ চেষ্টা করলে তাকে কিন্তু প্রতিহত করা হচ্ছে এবং রেল পুলিশ এখানে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। এবং পাশাপাশি টিকিটের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে কাঙ্ক্ষিত টিকিট না পেলেও এখনো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন মামুন যে এখনো কিন্তু দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সবাই কিন্তু আসলে একটি টিকিটের জন্য। এবং রেলওয়ের পক্ষ থেকেও বলা হয়েছে তারাও চেষ্টা করবে যে তাদের হাতে যতক্ষণ টিকিট থাকেন তারা আসলে যাত্রীদের টিকিট দিবেন। এবং কিছুক্ষণ আগে রেলমন্ত্রী এসেছিলেন এখানে, তিনি কিন্তু অপেক্ষমান যে টিকিট প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো শুনেছেন। এবং তিনি বলেছেন যে বিশেষ করে এই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের বিষয়টি যাত্রীদের জন্য যেমন কষ্টের এবং হয়রানির, এবং পাশাপাশি কাঙ্ক্ষিত টিকিট যখন না পায় তারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা যে এতক্ষণ ধরে কষ্টের পরে যখন টিকিট না পায় তাদের কাছে সেই বিষয়গুলো বিবেচনা রেখে আরো আধুনিকায়ন করা যায় কিনা, বা এই টিকিট এখন যে 8টা থেকে ছাড়া হচ্ছে এটা আরো এই পাশে এগিয়ে আনা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। তো এই ছিল এই কমলাপুর থেকে টিকিট বিক্রির আমার কাছ থেকে এখনকার মতো সবশেষ। মামুন। রেলের আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে রাজধানীর বাস কাউন্টারগুলো ছিল ক্রেতাশূন্য। সকাল থেকে গাবতলী, কল্যাণপুর সহ রাজধানীর বেশিরভাগ বাস কাউন্টারই ছিল ফাঁকা। গতকাল আগাম টিকিট বিক্রির প্রথম দিনে প্রত্যাশিত দিনের টিকিট পেয়ে যাওয়ায় আজ চাপ কম বলে জানালেন কাউন্টার মালিকরা। এবারে ঈদে লম্বা ছুটি হওয়ায় এবং টিকিট পর্যাপ্ত থাকায় চাপ কম বলে জানালেন তারা। আগামী 25 জুন পর্যন্ত দেওয়া হবে বাসের আগাম টিকিট। লম্বা ছুটি যার জন্য এই এখন যাত্রীটা কম, এখন ওই জন্য ভিড় কম, কোনো যাত্রী বলতে নাই। দেখুন না অ্যাডভান্সে কালকে দিচ্ছে বড় বড় কোম্পানি 2 সেক্টরে হয়েছে, আজকে আবার যাত্রী নেই এখন থেকে। 15-20 রমজান পর্যন্ত যাত্রীর সংখ্যা কমই থাকে, 20 রোজার পরে অ্যাভেলেবল টিকিট, যখন আর ঈদের দিন আসলেও টিকিট পাবে। বর্ষা মৌসুমে দেশের নদীপথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 6500 কিলোমিটার। অবিশ্বাস্য হলেও সত্য, এর 4 ভাগের 1 ভাগেও এখনো পথ নির্দেশক বয়া, বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডব্লিউটিএ। তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ মালিকরা। এ অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের শঙ্কা, এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। নদী বিশেষজ্ঞরা বলছেন পথ নির্দেশক না থাকায় নদীপথে 80% দুর্ঘটনার জন্য দায়ী। নুরুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কুল কিনারাবিহীন নদীপথ, এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌযান। যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া, বাতি, বিকন ও মার্কা থাকার কথা ছিল। লঞ্চ চালকদের দাবি, 2-1 জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে। আসন্ন ঈদে যাত্রী বোঝাই নৌযানে এই ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা করছেন তারা। হঠাৎ করে ডুবাচরের উপরে উঠেছে যাইতে পারে, এখন ঈদের সময় যাত্রী থাকবে মানে পরিপূর্ণভাবে আন্দাজের উপরেই চলে। আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি, সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয়। বাতিটা থাকলে রাত্রিকালীন আমরা চালাই, যখন বাতির ফ্ল্যাশটা দেখলে আমরা বুঝতে পারি চরটা আমার কাছে বা চরটা আমার দূরে, আর না থাকলে তো কিছুই বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায়।
লঞ্চ মালিকরা বলছেন বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডব্লিউটিএ। বিকনবাতি বা বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিনের, প্রায় 10 বছর যাবত এই সমস্যা চলছে। জেলেরা উঠাই নিয়ে যে আমি বিশ্বাস করি না, হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে। বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার, যেসব জায়গাতে এই বয়াবাতি নিতন বাতি নেই, কয়েকদিনের জন্য আবার ওইটা করা হয়, পরবর্তী টাইমে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই 25টি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে। আর বিশ্লেষকরা বলছেন তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে। 80 ভাগ নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলাচল করার জন্য। এই ঈদের সময় এই ঝড়ো মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে, তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100 ভাগ ঝুঁকিতে থাকবে। ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 25টার মতো বয়া পেয়েছি। সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া এখন যেখানে লাগানো সম্ভব হবে আমরা লাগিয়ে দিব। আর একান্ত লাগানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাঁশ মার্কা বা পোল মার্কা থাকবে। আমাদের এন্টায়ার 950 কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে যে কোনো ঈদে দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে, যার ব্যতিক্রম হবে না এবারও। তাই ঝড় মৌসুমের কথা বিবেচনা করে ঈদের আগেই দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক বয়া ও বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, চাঁদপুর। বিশ্ব ব্যাংকের আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে আনলক দ্য পাওয়ার অব ওয়াটারের সেক্টর নিয়ে সেমিনার। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। মামুন, ধন্যবাদ। বিশ্বব্যাংকের আয়োজনে যে কর্মশালাটি চলছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে, এবং এটি একটি আন্তর্জাতিক কর্মশালা বলা হচ্ছে, এবং বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং তারা নদীপথের উপর আসলে তাদের গবেষণা কাজ করছেন এবং বিভিন্ন দেশের নদীপথের নাব্যতা সংরক্ষণ এবং দীর্ঘদিন যাবৎ নদীপথের মাধ্যমে কিভাবে অর্থনীতির উন্নয়ন করা যায়, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে এখানে যে বিষয়টি আলোচিত হচ্ছে যে বাংলাদেশে যে ধরনের নদী রয়েছে এবং বাংলাদেশের যে নদীগুলো এরই মধ্যে আমরা দেখেছি যে কিছুটা নাব্যতা হারিয়েছে, বা নদীগুলোর সংরক্ষণ বা নদীগুলোর আরো ড্রেজিং এবং উন্নয়ন কাজ করার মাধ্যমে কিভাবে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে, সে ধরনের একটি আলাপ আলোচনা এখানে হয়েছে এবং সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রীও এখানে উপস্থিত রয়েছেন। এর আগে বক্তব্য দিয়ে গিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আসলে বলতে চেয়েছেন যে বাংলাদেশের শিল্প এবং অর্থনীতির সমৃদ্ধির ক্ষেত্রে নদীর গুরুত্ব এবং বাংলাদেশের যে নদীগুলো রয়েছে সেগুলোর যে দখলদারিত্বের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, সেই বিষয়টি তিনি আলোকপাত করেছেন। এখানে সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রয়েছেন, তিনিও তার বক্তব্যে এর মধ্যেই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের নদী সংরক্ষণ এবং সরকারের যে ভিশন 2021 সেটির একটি বড় চ্যালেঞ্জ নদীগুলোকে আরো অর্থনীতিতে মূলধারায় যোগ করা। এবং বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক যে বিশ্লেষকরা তাদের পক্ষ থেকে যে ধরনের অবজারভেশন এখানে উঠে এসেছে তার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি যে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশে যে ধরনের নদীগুলো ছিল এর আগে 20-25 বছর আগে যে পরিমাণ নদীপথ ছিল, সেই নদীপথ এর মধ্যেই অনেক কমে এসেছে এবং প্রতি বছরই সেটি কমছে এবং সেটি পেছনে প্রভাবশালী মহল সবসময় জড়িত ছিল, এই ধরনের একটি কথা আমরা উঠে আসতে দেখেছি। এবং এখানে আরেকটি ব্যাপার, যে মূল যে শিরোনামটি আনলকিং দি ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ওয়াটারওয়েজ, যেটির কথা বলা হচ্ছে যে নদীপথকে গতিশীল এবং নদীপথকে আরো সক্রিয় করার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশের যে অর্থনীতির মূলধারায় আরো বেশি প্রবৃদ্ধি যোগ করা যায় সেটির নিয়ে তারা আলোচনা করার জন্য বলছেন। তো আমার কাছে মামুন এই ছিল আন্তর্জাতিক এই কর্মশালাটি সবশেষ। পরবর্তী সংবাদগুলোতে আরো আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক, বিশ্ব ব্যাংকের আয়োজনে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে চলছে আনলক দ্য পাওয়ার অব ওয়াটারের সেক্টর নিয়ে সেমিনার। এই মুহূর্তে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধন করে নতুন ব্যবসা শনাক্তকরণ নম্বর BIN গ্রহণে সাড়া মিলছে না। নতুন করে মাত্র 31,000 প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন করেছে। এনবিআর কর্মকর্তারা বলছেন ব্যবসা সচল রাখতে হলে এ মাসেই তালিকাভুক্ত হতে হবে। যদিও দোকান মালিকরা বলছেন নিবন্ধনের ব্যাপারে এনবিআর থেকে কোনো চিঠি পাননি তারা।
আর এফবিসিসিআই বলছে এজন্য মাঠ পর্যায়ে এনবিআর এর উদ্যোগ যথেষ্ট নয়। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিরি। পহেলা জুলাই কার্যকর হতে যাচ্ছে আলোচিত মূসক আইন। নতুন ব্যবস্থায় ব্যবসা করতে হলে ভ্যাট ও টার্নওভার করযোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে 9 ডিজিটের নতুন ব্যবসা শনাক্তকরণ নাম্বার নিতে হবে। অন্যথায় কোনো আমদানি রফতানি বাণিজ্য কিংবা টেন্ডারে অংশ নিতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এনবিআর এর হিসেবে বর্তমানে 8,42,000 প্রতিষ্ঠানের সনাতনী নিয়মে নিবন্ধন আছে। অথচ মূসক আইন বাস্তবায়নের সময় ঘনিয়ে এলো এ পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র 31,000 প্রতিষ্ঠান। এরপরও আশাবাদী ভ্যাট অনলাইনের কর্মকর্তারা। 1 তারিখে এই যে নিবন্ধনের সীমা সেটি বাড়বে কিনা এসব ইত্যাদি বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। সেটি 1 তারিখে পরিষ্কার হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে এখন বহুগুণ হারে নিবন্ধন বাড়ছে। এই মাসে আমরা আশা করছি যে রেটে যাচ্ছে তাতে করে লাখের কাছে চলে যাবে। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নিবন্ধন কিংবা নতুন ভ্যাট আইন সম্পর্কে জানে না অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। দোকান ও মার্কেট মালিকরা বলছেন এ ব্যাপারে এনবিআর থেকে কোনো নোটিশ পাননি তারা। আইনটা যে কি সেটা এখন আমাদের বলা হয়নি, আমরা এখনো বুঝতেছি না। বললে তখন আমরা করব। 36 লাখের উপরে যে ব্যাট দিতে হয় সেটা আমি কিছুই জানি না, এই জন্য বলতে পারবো না। আমি ব্যাট অফিস থেকে আমাদের কোনো ফোনও করে নাই এবং আমাদের কোনো চিঠিও দেওয়া হয় নাই। নতুন করে নিবন্ধন করতে হলে আমাদের তো আগে ট্রেন আপ করতে হবে। যারা ক্যাশে থাকে বা যারা ব্যবসা পরিচালনা করে দোকান মালিক তো আর থাকে না। এফবিসিসিআই সভাপতির মতে নিবন্ধনের ব্যাপারে এনবিআর এর মাঠ পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়। ট্রেনিং অ্যাওয়ারনেস যেগুলো দেখছি যতটা না আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাতে, ততটা কিন্তু ফিল্ড লেভেলে যে উন্নয়নটা হওয়া দরকার সেটাকে গ্রহণ করার জন্য যে মাঠটাকে প্রস্তুত করা, সেই ক্ষেত্রে আরো কাজ করতে হবে। তবে ভ্যাট অনলাইনের কর্মকর্তারা বলছেন নিবন্ধনে উৎসাহিত করতে পরামর্শক দল গঠন করা হয়েছে। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফোর্স নিবন্ধন দেওয়া হবে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদে শুধু নতুন পোশাক নয়, নিজেকে সাজানোর পাশাপাশি ঘরও যে পরিপাটি করা দরকার। তাই ফ্যাশন সচেতন আর রুচিশীল মানুষ ছুটছেন রাজধানীর বিপণী বিতানগুলোতে। বিক্রেতারা বলছেন 15 রোজা থেকে শুরু হয়ে চাঁদ রাত পর্যন্ত চলবে গৃহ সাজসজ্জার অনুষঙ্গের কেনাকাটা। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। রোজার মাঝামাঝি সময়ে এসে অনেকেই ঈদের পছন্দের পোশাকটি কিনে ফেলেছেন, তাই বলে শেষ হয়ে যায়নি কেনাকাটা। উৎসবের দিনটিতে আপন ঘরকে নতুন করে সাজাতে চান কম বেশি সবাই। এজন্য প্রয়োজন হয়তো নতুন চাদরের, টেবিল ক্লথ বা শেড ল্যাম্পের, যা নতুন আমেজ ছড়াবে ঘরে। ঈদের দিনটিতে অতিথি আগমনে যোগ করবে নতুন মাত্রা। আমরা যারা সবাই কিন্তু যখন বাজারে আসি ঈদকে মাথায় রেখে আসি, বাসা সাজাবো, এটা কিনবো, এটার সাথে এটা ম্যাচিং হবে কিনা। ওয়াল আইটেম যেগুলো, ডাইনিং আইটেম, এগুলো তো সবসময় দরকার হয়। বিশেষ করে ঈদের সময় তো নতুন করে একটু রিসাফল দেওয়া দরকার হয়। আর্কিটেকচারাল সেন্সের সাথে আমাদের এই পণ্যগুলোই সবচেয়ে ভালো যায়। মাটির জিনিস বলেন, টেরাকোটা, তারপরে জুট, এসব চাহিদার কথা মাথায় রেখেই নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিপণী বিতানগুলো। হোম ডেকোরেশনের জন্য আমাদের বেড কভার একটু কালারফুল, ধরেন হ্যান্ডওয়ার্ক বা অ্যাপ্লিকের মধ্যে, তার সাথে সাথে ম্যাচিং করে কার্টেনগুলো নেওয়া হয়। ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের সাথে ম্যাচিং করে কিছু কালারফুল আপনার কুশন কভারগুলো নেওয়া হয় যেন ডেকোরেশনটা আরো সুন্দর হয়। বিক্রেতাদের প্রত্যাশা, ঈদের দিন যতই ঘনিয়ে আসবে গৃহস্থালী পণ্যের কেনাকাটা ততই বাড়বে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। চলছে নানা রং ও নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। তাঁতিদের অভিযোগ, কাজের ন্যায্য মজুরি না পাওয়ায় অভাব অনটনে দিন কাটছে তাদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত জামদানি পল্লীতে বসে জামদানি শাড়ির হাট। এ সময় পাইকারি বিক্রেতাদের পাশাপাশি ভিড় করেন ক্রেতারাও। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে জামদানির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভালো মানের শাড়ি পাওয়া যায়। মার্কেট থেকে কিনতে গেলে হয়তো যে দামে কিনছি আরো 1-1.5 হাজার টাকা বেশি লাগবে। ইন্ডিয়ান শাড়ি আর জামদানিরা মান নষ্ট হয়েছে, আমাদের তাঁতিদের কোনো মূল্য নাই। আগে গেলে 4,000 করে বেচি, আর আজকে কয় 3,000, 3200, 3300 এরকম। তাঁতির যে মজুরি আছে এই মজুরিটা দিয়ে এখন বর্তমানে মহাজনের পুষতেছে না এবং তাঁতিদেরও পুষতেছে না। সরকার এগুলি বারে বারে কত কথা কইছি, আমাকে কোনো কাজ না, তাঁতিকে কোনো কাজ না। তাঁতিরা মনে করেন শেষ নিঃস্ব।
তাঁতিদের অভিযোগ, ন্যায্য মজুরি যেমন পাচ্ছেন না তারা, তেমনি হাটেও কম দামে তৈরি জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত এই কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা। কাজ বাড়ছে কিন্তু আমরা আগে যে রেটটা পাইতেছি এই রেটটাই পাইতেছি। ঈদ উপলক্ষে যে শাড়ি প্রতি 1000 টাকা বেশি এরকম পাইতেছি না আর কি। অল্প টাকা বেতন পাইয়া এই প্রোডাকশন চাকরি করে আমরা পুষে না। সমস্ত তাতে আনন্দিত হইতে পারে, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এটার ভিতরে যেন কিছু ভর্তুকি দিয়া সরকার মানে জামদানি শাড়িটা যেন টিকায় রাখে। ঈদকে কেন্দ্র করে প্রায় 5000 তাঁতি নানা রঙের বুননে জামদানি পল্লীতে শাড়ি তৈরির কাজ করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 4 লাখ টন পাইপলাইনে রয়েছে, প্রয়োজনে আরও আমদানি করা হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সচিবালয়ে গতকাল সাংবাদিকদের একথা জানান। খাদ্যমন্ত্রী আরও বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে। চলতি বোরো মৌসুমে 1,91,00,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও অতিবৃষ্টি ও বন্যায় হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদনের সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উৎপাদন ঘাটতি মেটাতে আপাতত 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4 লাখ টনই পাইপলাইনে রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। এইবার যে আমাদের ফসল নষ্ট হয়েছে, সংকট না, ঘাটতিটা পূরণ করার জন্য যত প্রয়োজন পড়বে ততই আমরা চাল আমদানি করব। আমরা অলরেডি ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চালের আনার চুক্তি অলরেডি দস্তখত ফাইনাল হয়ে গেছে। থাইল্যান্ডের থেকে, ভারতের থেকে আমরা চাল আমদানি করছি। 4 লক্ষ টন তো অলরেডি আমরা বলতে পারি পাইপলাইনে আছে। এখনই আমাদের টার্গেট 10 লক্ষ টন চাল আমদানি আমরা করব পর্যায়ক্রমে। উৎপাদন ঘাটতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মিল মালিকের কারসাজিতে চালের দাম বেড়েছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, এবছর চাল সংগ্রহ অভিযানে যেসব মিলার চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইবার হাওর অঞ্চলের ফসলটা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ব্লাস্ট এবং অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, এক শ্রেণীর মিলার আর কিছু মিডিয়া বা পত্রিকা, দেশের প্রতি যাদের ভালোবাসা নাই আমি মনে করব, তারা একটু অতিরঞ্জিত তিলকে তাল করে প্রচার করে বা একটা অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। সংগ্রহ অভিযানে যারা আমাদেরকে চাল দেয় নাই সেই সমস্ত মিল মালিকদের আমরা 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করছি। এদিকে খাদ্যশস্য মজুদের কারণে সুনির্দিষ্ট খাতগুলোতে খাদ্য বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান মন্ত্রী। আমাদের নির্দিষ্ট কিছু খাত আছে, সেই খাতে আমার বছরে 14-15 লক্ষ টন মেট্রিক টন আমার চাল লাগে। আমি কি পুলিশকে খাদ্য দিতে সরবরাহ করতে পারছি না? আমি কি বিডিআরকে খাদ্য সরবরাহ করতে পারছি না? হাওর অঞ্চলে বিজেপ, ওএমএস সেই সমস্ত আমরা বিলি করছি না? জেনারেল মার্কেটের সাথে কোনো সম্পর্ক? জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ এটার সাথে না। তো জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ তো আমার করার কিছু নাই। বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 5 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রতি 15 দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতেই নির্ধারিত সময়ে সম্পূর্ণ প্রস্তুত হয়নি সাভারের নতুন চামড়া শিল্পনগরী, এমন দাবি শিল্প সচিবের। গতকাল রাজধানীর একটি হোটেলে চামড়া শিল্প মালিকদের সংগঠন BFLLFE আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কোনো আর্থিক সুবিধা নয়, চামড়া শিল্প বাঁচানোর তাগিদেই মালিক পক্ষের হয়ে আইনি লড়াই করেছেন বলে মন্তব্য করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় দ্রুত সময়ের মধ্যে সহজ শর্তে ঋণ প্রদানের পাশাপাশি ট্যানারি মালিকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান BFLLFE এর চেয়ারম্যান। যে কন্ট্রাক্টর নিয়োজিত আছে তাদেরকে কিন্তু আমরা সময় দিয়েছিলাম আরো অনেক আগেই কাজটি শেষ করে ফেলার জন্য। তারপরেও কিন্তু তাদের কাজটি এখনো কিছুটা বাধাগ্রস্ত, এখনো কিছুটা হয় নাই। যাদের গাফিলতির কারণেই হোক, বেশিরভাগই কন্ট্রাক্টরদেরকেই আমরা দোষারোপ করি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে করে আগামী কয়েক মাসের মধ্যেই অসমাপ্ত কাজগুলি শেষ হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই, অথচ দেশের 50% শিক্ষকের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাজেটে নারী ও শিক্ষা খাত বিষয়ক এক গোলটেবিল বৈঠকে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন BIDS এর সাবেক সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর প্রতিমা পাল মজুমদার। এ সময় 2017-18 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ অপর্যাপ্ত উল্লেখ করে PKSF এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এই বছর শিক্ষা এবং প্রযুক্তিতে 19.4%, এবং শুধু শিক্ষা যদি আলাদা করা হয় তাহলে 12.6%। সেটা জাতীয় আয়ের গত বছর ছিল 14.4%। কাজেই বাজেটের অংশ হিসাবে কমে গেছে। এটা কাম্য নয় বলে আমি মনে করি। বাজেটের অংশ হিসেবে কমা উচিত, যদিও অর্থ বেড়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ই-কার্নিভাল 2। এ কার্নিভালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ও ক্যাফেটেরিয়ায় সকাল 10টায় শুরু হয়ে চলে বিকাল 5টা পর্যন্ত। কার্নিভালে অংশ নেয় বিভিন্ন অনলাইন বিপণী বিতান। এ আয়োজনের উদ্বোধন করেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ইফতেখার গনি চৌধুরী। এ আয়োজনে মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। ইসলামী ব্যাংক পরিচালিত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক করার কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান আরাস্তু খান। গতকাল রাজধানী একটি হোটেলে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত 5টি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, আগে ইসলামী ব্যাংক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান একই ব্যক্তি হলেও এখন এই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। সেবা খাতের প্রতিষ্ঠানগুলোতে সেবার মান উন্নয়নের অংশ হিসাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আরাস্তু খান। এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, খুব শিগগিরই প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ জরিপ চালানো হবে। অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের 5টি শাখার ডাক্তার ও কনসালটেন্ট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইরানের আসেমার এয়ারলাইন্সের সাথে 737 ম্যাক্স মডেলের 30টি বিমানের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এ তথ্য দেশটির সংবাদ সংস্থা ইরানকে নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক হোসেইন আলেই। এরপর বোয়িংকে আরও 30টি বিমানের অর্ডার দেবে আসেমার এয়ারলাইন্স। এই 60টি বিমান $300 কোটি বিনিময়ে কিনবে আসেমান এয়ারলাইন্স। বর্তমানে 737 ম্যাক্স মডেলের একটি বিমানের ক্রয় মূল্য $10 কোটি। তবে এত বড় চুক্তির জন্য কিছু মূল্য ছাড় পাচ্ছে আসেমান এয়ারলাইন্স। বিমানগুলো 2022 সাল থেকে সরবরাহ শুরু করবে বোয়িং। এর আগে ইরানের সাথে 80টি বিমান সরবরাহের জন্য $1,600 কোটি চুক্তি করেছিল বোয়িং। And Boeing, Ministry of Labor and Social Security, is a major shareholder of Asaman. The organization says that Asaman, the aircraft are yet to be. গেল 12 মাসে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের $100 কোটি ঋণ দিয়েছে চীনা অনলাইন জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন। অ্যামাজনের মুখপাত্র জানান, গেল 12 মাসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানের 20,000 ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ঋণ দিয়েছে প্রতিষ্ঠানটি। $1,000 থেকে শুরু করে $7.5 লাখ পর্যন্ত ঋণ দেয় অ্যামাজন। প্রতিষ্ঠানটির অর্ধেকের বেশি পণ্যই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসে এবং বিশ্বের অন্তত 130টি দেশে বিক্রি হয়। বর্তমানে অ্যামাজনের মূলধনের পরিমাণ প্রায় $50,000 কোটি। মাইক্রোসফট, গুগল ও অ্যাপলকে পেছনে ফেলে বাজার মূল্যের দিক দিয়ে বর্তমানে বিশ্বের 3য় বৃহত্তম প্রতিষ্ঠান অ্যামাজন। The shopping days this year. Amazon's offensive comes just as rivals eBay, Google, and Walmart toy with same-day delivery. দর্শক, এবার জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির 3টি সূচক, ডিএসসি এক্স, ডিএসসি এস এবং ডিএসসি 30, 3টি সূচকেরই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। 3টি সূচকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স, যেটা প্রধান সূচক, সেটি 12 পয়েন্ট অবস্থা বেড়ে 5,462 পয়েন্টে অবস্থান করছে এবং সরিয়া ভিত্তিক যে ডিএসসি সূচক ডিএসসি এস, সেটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,263 পয়েন্টে এবং ডিএসসি 13 সেটি 5 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2030 পয়েন্টে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে 10,177টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে এখন পর্যন্ত, এবং যা টাকার অঙ্কে দাঁড়ায় 59 কোটি 98 লাখ টাকা। এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী লেনদেন হয়েছে প্রতিষ্ঠান 133টি প্রতিষ্ঠান এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে এখন পর্যন্ত 64টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের, এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ার এবং লেনদেন। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিব এখন পর্যন্ত লেনদেন হওয়ার শীর্ষ 20টি প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি। তালিকায় দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি 51 টাকা 10 পয়সা দরে অবস্থান করছে, যা সর্বোচ্চ ছিল 51 টাকা 90 পয়সা এবং
সর্বনিম্ন ছিল 50 টাকা 90 পয়সা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে MGL বাংলাদেশ লিমিটেড 119 টাকা অবস্থান করছে। এরপরে বিকন ফার্মা অবস্থান করছে 3 নম্বরে এবং অবস্থান করছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড 35 টাকা 70 পয়সায় এবং যা সর্বোচ্চ ছিল 35 টাকা 80 পয়সায়। দর্শক, মোটামুটি এই ছিল আমার কাছে লেনদেন পরিস্থিতির খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঈদে ঘরমুখ মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিট নিতে কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ফাঁকা বাস কাউন্টারগুলো। নদীতে নির্দিষ্ট স্থানে পথ নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান, ঘটছে দুর্ঘটনা। ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা, লঞ্চ মালিকরা দুষছেন BIWTA-কে। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইন নিবন্ধনে সাড়া নেই। এ মাসেই তালিকাভুক্তির হুঁশিয়ারি NBR-এর। FBCCI বলছে উদ্যোগ যথেষ্ট নয়। এবং ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা, ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।